Welcome to Language Hub. সালামু আলাইকুম। আজকে থেকে আমরা পড়ব কি প্রোনাউন, তাই না? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, পরিবর্তে বসে। নাউনের কিসে বসে? পরিবর্তে বসে। এখন আমরা নাউনের পরিবর্তে কেন প্রোনাউন ব্যবহার করি? কারণ হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি রোধ করার জন্য, বাক্যটাকে অধিক বোধগম্য এবং সহজ করার জন্য, ঠিক আছে? হ্যাঁ। আবার যেই নাউনটার পরিবর্তে, মনে করো কোনো একটা নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন বসাইছি, এইটার পরিবর্তে একটা প্রোনাউন বসাইছি, এই নাউনটাকে কি বলে? ওই প্রোনাউনের কি অ্যান্টিসিডেন্ট। এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমরা এই ওয়ার্ডটাই ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ। তো নাউনের ক্লাসিফিকেশন নরমালি হচ্ছে 8 প্রকার। তো এর বাইরেও কিছু আছে, আমরা যদি দেখি একটু 1 নাম্বার শুরু থেকে, পার্সোনাল প্রোনাউন। দেখো 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন। পার্সন মানে কি? ব্যক্তি। এল যুক্ত করলে ব্যক্তিবাচক সর্বনাম বা প্রোনাউন। তো সহজভাবেই বোঝা যাচ্ছে, যেহেতু প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তো ব্যক্তিবাচক হইলে ওইগুলা কার পরিবর্তে বসবে? ব্যক্তির পরিবর্তে। কার পরিবর্তে? ব্যক্তির পরিবর্তে বসে। ব্যক্তির পরিবর্তে, যেমন মনে করো আমার পরিবর্তে আমি কি লিখবো? মনে করো আমার নাম মুসা, আমার পরিবর্তে আই। আমাদের, আমি প্লাস হচ্ছে আমার সঙ্গে আরেকজন আছে, ওর কোনো একটা নাম আছে, মনে করো জিহাদি। এইটাকে আমরা ইকুয়াল টু কি বলি? দুইটা মিলায় আমরা, না? হ্যাঁ, আমরার পরিবর্তে আমরা কি লিখি? প্রোনাউন উই। আর এই দুইটাই হচ্ছে কি পারসন? ফার্স্ট পারসন। দুইটাই কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি? যে বলে বা বক্তা হচ্ছে ফার্স্ট পারসন। একই রকম ভাবে আমি তোমাকে বলতে পারবো, অথবা কি তোমাদের বলতে পারবো। তুমি, মনে করো একজন, এটাও ধরলাম অর্ণব। হ্যাঁ, যখন আমি তোমাকে বলবো, তুমি অর্থে কি হবে? সরি, ইউ। এখন আমি অর্ণব আর জিহাদি দুইজনকেই বলতেছি। অর্ণব আর জিহাদি দুইজনকেই কি বলতেছি? তোমরা। এই অর্থে আমরা কি ইউজ করব? এই অর্থেও ইউ ইউজ করব। অর্থাৎ ইউ একজনের জন্য ইউজ হইতে পারে, একাধিক জনের জন্য তুমি বা তোমরা। এই দুইটাই কি পারসন? সেকেন্ড পারসন, অর্থাৎ যাকে উল্লেখ করে, উদ্দেশ্য করে বলা হয়, বা শ্রোতা। আর এটা হচ্ছে বক্তা। 3 নাম্বার, যার সম্পর্কে বলা হয়। দেখো এবার আমি সে অর্থে কি বলতে পারি? মনে করো ফাতেমার কথাও বলতে পারি, অথবা মনে করো অর্ণবের কথাও বলতে পারি, যার নামই নেই। সেই ক্ষেত্রে সে হইলে কি হবে? ইংলিশে হি অথবা সি। পুরুষবাচক হইলে হয় হি, আর স্ত্রীবাচক হইলে সি। বুঝছিস? হ্যাঁ। এখন যদি এইখানে আবার যাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ওরা যদি প্লুরাল হয়, দুইজন, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? বলো, তারা। হ্যাঁ, তখন আমরা ইউজ করব কি? দে। তো ব্যক্তিবাচক গুলার মধ্যে এই বাকি আই উই ইউ বাদে সবগুলাই কি থার্ড পারসন। সবগুলা কি থার্ড পারসন, যাকে উদ্দেশ্য করে বলা হয়। এর মধ্যে হি সি হচ্ছে সিঙ্গুলার, আর দে হচ্ছে প্লুরাল। ক্লিয়ার? পারসন আর বাকি যত নাম আছে, প্রোনাউন না, নামের কথা বলতেছি, ওগুলা সবই কি থার্ড পারসন। একজনের নাম হইলে সিঙ্গুলার, একাধিক হইলে প্লুরাল। এবার দেখেন পরেরটাতে যাই। 2 নাম্বার, ইম্পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আমরা এই প্রিফিক্সটার সঙ্গে পরিচিত। একটু খেয়াল করলে, ইম যুক্ত করলে সাধারণত কোনো একটা অর্থের কি হয়? বিপরীত অর্থ প্রকাশ করে। পসিবল, ইম্পসিবল। তার মানে পার্সোনাল যদি ব্যক্তিবাচক হয়, ইম্পার্সোনাল কি হবে? অব্যক্তিবাচক। ব্যক্তিবাদে যা আছে সবগুলাই। যেমন মনে করো, তাহলে কি হইতে পারে? 1 নম্বরে বস্তুবাচক, বস্তুর পরিবর্তে। তারপরে আর কি হইতে পারে? ইতর প্রাণীর পরিবর্তে। হ্যাঁ, ইতর প্রাণীর পরিবর্তে, অথবা শিশুর পরিবর্তে, যখন জেন্ডার উল্লেখ করা থাকে না।
হ্যাঁ, যেমন দেখো বস্তুর পরিবর্তে, ইতর প্রাণীর পরিবর্তে, শিশুর পরিবর্তে, আর ইম্পার্সোনাল প্রোনাউন কয়টা? একটাই, ঠিক আছে। যেমন বস্তুর পরিবর্তে যদি আমি বলি, যেমন আই বট আ বুক ইয়েস্টারডে, এরপরে আমি মনে করো আমি বললাম আমি গতকালকে একটা বই কিনছি। হ্যাঁ, আমরা বলতে পারি বইটা সুন্দর ছিল বা এটা সুন্দর ছিল। যদি আমরা নাউন উল্লেখ করতে না চাই তখন আমরা কি ইউজ করব? হ্যাঁ, বা ইট ওয়াজ বলি বা ইজ বলি। আচ্ছা, ইট ওয়াজ কস্টলি বা এক্সপেন্সিভ, যেটাই বলি, ঠিক আছে, যেটাই বলি কস্টলি বা এক্সপেন্সিভ, এই ইট কার পরিবর্তে বসছে? বুকের পরিবর্তে, ঠিক আছে। আমরা দা বুকও যদিও ইউজ করতে পারতাম, ওইটার রিপ্লেসমেন্ট এইটা। এবার ইতর প্রাণীর পরিবর্তে মনে করো দ্য হর্স ফেল ডাউন। হ্যাঁ, ইতর প্রাণী, ইতর প্রাণী কোনগুলা? যেগুলা বিবেক বুদ্ধি নেই, মানুষ বাদে বাকি সবগুলাই, ঠিক আছে। দ্য হর্স ফেল ডাউন অ্যান্ড মনে করো লিখলাম ব্রোক ইটস লেগ, ঘোড়াটি পড়ে যায় ওর পা ভাঙে ফেলতে। এখন দেখো এই ইট কার পরিবর্তে বসছে? কার পরিবর্তে? হ্যাঁ, হর্সের পরিবর্তে, ঠিক আছে। এবার 3 নম্বরে আমরা শিশুর পরিবর্তে কিভাবে হয়। when I saw child দেখো when I saw the child it was crying, এই ইট কার পরিবর্তে বসছে? দ্য চাইল্ডের পরিবর্তে। অতএব আমরা মেইনলি বলতে পারতেছি কি, 1 নাম্বার বস্তুর পরিবর্তে, ইতর প্রাণীর পরিবর্তে, শিশুর পরিবর্তে ইম্পার্সোনাল প্রোনাউন ইট বসে। এর বাইরেও ব্যবহার আছে। এর বাইরে ব্যবহার হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে, ইন্ট্রোডাক্টরি বা প্রভিশনাল সাবজেক্ট। হিসেবে, যেমন আমরা একটা উদাহরণ দেই, মনে করো আমরা অনেক সময় বলি না ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট। দেখো প্রভিশনাল সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কি, যে মেইন সাবজেক্টটা বাক্যের ভার্বের পরে থাকে, তো ওই সাবজেক্টটাকে পিছনে রেখে একটা ইন্ট্রোডিউস করা হয় অন্য আরেকটা সাবজেক্ট দিয়ে। এই ক্ষেত্রে হ্যাঁ, কি দিয়ে? সাধারণত ইট বা দে আর ইউজ হয়। যেহেতু আমরা ইম্পার্সোনাল করতেছি, ইটে ইট দেখবো। ইট ইজ ইজি, মনে করো এতটুকু নাই, তাহলে কি ইজি? ইজি আসলে কি? টু ফাইন্ড ফল্ট। তো এই বাক্যটাকে ইয়া করলে হবে এরকম, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, বুঝছেন? তার মানে এতটুকুকে কে রিপ্লেস করছে? ইট। হ্যাঁ, এইটাকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমরা বাক্যের শুরুতে কি আনছি? ইট। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। আবার অনেক সময় ব্যক্তিবাচক সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রেও হয়, যেমন ইট ওয়াজ আই। আচ্ছা, ইট ওয়াজ আই হু হেল্প ইউ ইয়েস্টারডে। এইখানে দেখো আই হেল্প ইউ ইয়েস্টারডে লিখলেই হইতো না, হুও সরাই দিতাম, এটাও বাদ। আই হেল্প ইউ, আই হেল্প ইউ ইয়েস্টারডে, এইটা লিখলেও হইতো। কিন্তু আমি যখন জোরালো ভাবে বলতে চাই তখন আমরা কি করি? সাবজেক্টটাকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লজ দিয়ে আলাদা করি আর মাঝখানে রিলেটিভ ইউজ করি। এই ইট ওয়াজ আই হু হেল্প ইউ, তার মানে ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ইট ইউজ হইতে পারে, বুঝছেন? হ্যাঁ, অথবা আরেকটা, পূর্বে উল্লেখিত কোনো কথাকে নির্দেশ করতে। না, এই ইট লিখে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট লিখবা আর মেইন সাবজেক্ট এইটা, ঠিক আছে। আল্লাহ এইটাতে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হ্যাঁ লিখে দিবা আর মেইন সাবজেক্ট এইটা, দুইটাই লিখে দিবা। পূর্বে উল্লেখিত কোনো কথাকে বোঝাতে, মনে করো হি ডিজার্ভ দ্য পানিশমেন্ট। দেখো হি ডিজার্ভ দ্য পানিশমেন্ট, হি নিউ ইট, এই ইট কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, যে সে জানে, হি নিউ দ্যাট হি ডিজার্ভ দ্য পানিশমেন্ট।
ঠিক আছে? তো এই পুরো কথাটাকে কে রিপ্লেস করছে? পরে আবার আমি না লিখে ডাইরেক্ট বুঝাইলাম কি হি নিউ ইট, মানে হি নিউ দ্যাট হি ডিজার্ভ দ্য পানিশমেন্ট। এরপরে আমরা আরো অনেকগুলা উল্লেখ করার ক্ষেত্রে মনে করো ইট ইজ 10 o'clock বলি না, বলি না এরকম? তারপর ইট ইজ সামার, অনেক কিছুকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রেই আমরা কি ইউজ করতে পারি? ইট ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, পসেসিভ প্রোনাউন 3 নাম্বার। দেখো পসেসিভ ওয়ার্ডটা কই থেকে? পজেশন বোঝায়। কি পজেশন মানে? কি মালিকানা, বা সহজে বললে এই পুরো পসেসিভটাই কি বোঝায়? অধিকার বোঝায়। কিন্তু এইখানে একটু ভেজাল আছে। ভেজাল কি রকম? যে পসেসিভ তো দুই ধরনের হয়, আমরা পড়ছিলাম তাই না? পসেসিভ প্রোনাউনও হয়, পসেসিভ অ্যাডজেক্টিভও হয়। পসেসিভ হচ্ছে যে এই শব্দ দ্বারা অধিকার বোঝায়। এখন ওটা প্রোনাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, ওটা তার ব্যবহারের উপর নির্ভর করবে। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, যেমন দেখো মনে করো আমরা একটা বাক্য লিখলাম, দেখো দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন। এটি আমার বই আর এই বইটা আমার। যেইটাই বোঝাক, কিন্তু দিন শেষে মেইন উদ্দেশ্যটা কি বাক্যটার? অধিকার বোঝানো, যে বইটার উপর কর্তৃত্ব বা মালিকানা কার? আমার। এই মালিকানা বোঝানোর কাজটা আমরা দুই ভাবে করতে পারি। কয় ভাবে? দুই ভাবে, দুইটা স্ট্রাকচার। দেখো মাই প্লাস মাই কি অ্যাডজেক্টিভ, পসেসিভ না? অ্যাডজেক্টিভ বা বললে পসেসিভ। বুক কি নাউন। তো নাউনের আগে কোনো অধিকারবাচক শব্দ যদি বসে তখন তাকে আমরা কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কিন্তু নিচেরটাতে দেখো এবার কি নাউন বসছে না। এবার এই বই, একই বই কথাটা আমি এটা বলতে পারতাম, দিস বুক ইজ অর্ণবস। এটা কার বই? বা দিস ইজ অর্ণবস বুক। আগেরটার মতো তখন অ্যাডজেক্টিভ হইতো অর্ণবস, কিন্তু এইখানে আমি বলছি দিস বুক ইজ অর্ণবস, তাহলে বইটা অর্ণবের। এই বইটা অর্ণবের। এই নাউনটাকে রিপ্লেস করা যায় কি দিয়ে? মাইন দিয়ে। দিস বুক ইজ মাইন, তার মানে পুরাটা কাকে রিপ্লেস করছে? নাউনের পরিবর্তে বসছে, তাই না? নাউনের পরিবর্তে বসলে তাকে আমরা কি বলি? প্রোনাউন। তার মানে এটা আমাদের প্রোনাউন। আবার যেহেতু এই অধিকার বোঝাইছে এই কারণে এটা কি? পসেসিভ না, হয়ে গেল পসেসিভ প্রোনাউন। বুঝছেন? তো পসেসিভ প্রোনাউন কখন হবে? যখন একা বসবে, সহজ কথা, বা নাউনের পরিবর্তে একা বসবে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ হবে যখন নাউনের আগে বসে তার উপর অধিকার বোঝাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মোস্ট ইম্পর্টেন্ট। রিফ্লেক্সিভের সাথে আরেকটা প্রোনাউনের ভেজাল লাগে, কি বলেন তো? মনে আছে? হ্যাঁ, তো দুইটাই আমরা একসঙ্গেই পড়ি। রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। দেখো আচ্ছা, রিফ্লেক্সিভের সঙ্গে একটা জিনিস জড়িত, সেইটা হচ্ছে এই যে যেমন লাইট গুলার আমাদের স্মার্ট বোর্ডে অনেক সময় কি রিফ্লেকশন করে না? রিফ্লেক্সিভ রিফ্লেকশন থেকেই তৈরি। কি এর ভিতরে ওই রিফ্লেকশনের মিনিংটা আছে। কি রকম? মনে করো এটা চেনার প্রথম উপায় হচ্ছে কি দ্বারা গঠিত? সেলফ বা সেলফ যোগে গঠিত। 2 নম্বরে গেলেই আমরা কি বুঝতে পাবো? দেখো সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে। যেমন আমি একটা বাক্য লিখি, হি কিল্ড হিমসেলফ। এবার দেখো এইটা কিসের মতন? হি কিল্ড, কাকে হত্যা করছে? তাকে। কে হত্যা করছে? ওই। দুইটার আবার কি? একই। মানে আয়নার সামনে দাঁড়াইলে যেমন পিছনেরটাও যে আগেরটাও সে, ওই একই রকম। ছায়াকার আমার, কে দাঁড়াইছে? আমি। ওই একই রকম রিফ্লেকশন হয় কোথায়? রিফ্লেক্সিভ ভার্বের সময় সাবজেক্ট আর অবজেক্টের রিফ্লেকশন হয়। এই জন্য এই প্রোনাউনটাকে কি বলি আমরা? রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? হ্যাঁ, তো এই আইটার আরেকটা কারণ কেন এই জায়গায় রিফ্লেক্সিভ ইউজ করতে হয়, যদি আমরা শুধু লিখি হি কিল্ড, দেখো বা এইটা ট্রানজিটিভ ভার্ব না, বাক্যটা ত্রুটিপূর্ণ থাকে যায়। এটা হয়তো বা লিখতে এমন হয়তো হি কিল্ড আ ক্যাট, তাহলে ডাইরেক্ট নাউন ইউজ করলাম বা অন্য কিছু শব্দ ইউজ করলে আমাকে অবজেক্ট এখানে ইউজ করতেই হবে। কিন্তু যখন আমরা অবজেক্ট ইউজ করতে চাবো না, মনে করো আমরা চাই কি অবজেক্ট, অন্য আরেকটা অবজেক্ট ইউজ করব না, অন্য কাউকে, তখন আমাকে কি করতে হবে? এই একই প্রোনাউনের এইখানে রিফ্লেক্সিভ ফর্ম ইউজ করা লাগবে। কারণ কি?
এই ভার্বটা তো পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত একটা অবজেক্ট পাবে না। এই জন্য আমরা এখানে হিমসেলফ লিখি, যেই প্রোনাউনটা সাবজেক্টে থাকে ওরই কি ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম। ক্লিয়ার? হ্যাঁ। তো এইখানে সাবজেক্ট ও অবজেক্ট কি করে, একই ব্যক্তিকে নির্দেশ করে বা রিফ্লেক্ট করে, এইটাই পার্থক্য তৈরি করবে ইমফ্যাটিকের সাথে। তো আর একটা নোট এখানে লিখে রাখতে পারি, এই পাশে আগে এটার পার্থক্যগুলো লিখি। দেখো, 1 নাম্বার, ইমফ্যাটিক প্রোনাউনও কি দিয়ে গঠিত, সেলফ বা সেলফ যোগে। ইমফ্যাটিক প্রোনাউন আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনই, ওর জাস্ট একটা কি ব্যবহার, স্পেশাল ব্যবহার। তারপরে এইটাতে আমরা দেখলাম সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, এইটাতে কি করে, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, কথার উপর যেমন মনে করো আমি বললাম তোমরা অনেক সময় হোমওয়ার্ক করো না, তো আমি হোমওয়ার্ক চেক করার সময় বলি না এটা নিজে করছো, তুমি নর্মালি বললা আমি কাজটা করছি। তো যখন এই কথা বলি যে তুমি নিজে করছো না চ্যাট জিপিটি দেখে, তখন কি বলো, না স্যার আমি নিজেই করছি, একদম আমি নিজেই কাজটা করছি। আমির পর কি নিয়ে আসি, নিজেই, জোর দেওয়ার জন্য। এইখানে আমরা কি আনি, আই মাই সেলফ, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কি করার জন্য, আমার কথাটার উপর জোর দেওয়ার জন্য। ক্লিয়ার? এখন আমরা পার্থক্য তাহলে কিভাবে করব, তুমি একটু খেয়াল করলেই দেখতে পাবা এই জায়গায় 3 নম্বরে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন কার পরে বসছে, মেইন ভার্বের পরে। তো এইটা কোথায় বসে, কোথায় বসে, মেইন ভার্বের পরে। 3 নাম্বার হচ্ছে মেইন ভার্বের পরে বসে প্রায়, অবশ্যই এই রিফ্লেক্সিভে তো সব সময়ই হবে, কারণ এই পাশে তো আর রিফ্লেক্সিভ, ওটা তো ইমফ্যাটিক হয়ে যাবে। ঠিক এই পাশে ইমফ্যাটিক কোথায় বসে, ইমফ্যাটিক সাবজেক্ট অথবা অবজেক্টের পরে জোর দেওয়ার জন্য। ঠিক আছে, কার পরে, সাবজেক্ট অথবা অবজেক্ট এর পরে। এই বাক্যে আলাদা করেই একটা অবজেক্ট থাকে সাধারণত। যেমন আমরা এই বাক্যটাকে আরেকভাবে লিখতে পারতাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই মাইসেলফ এইখানেও লেখা যায়। ঠিক আছে, সাবজেক্টের পরে অথবা অবজেক্টের পরে। এর পরেও যদি কারো কনফিউশন থাকে, 4 নাম্বার হচ্ছে একদম ম্যাজিক্যাল ফর্মুলা, সেটা হচ্ছে আমরা রিফ্লেক্সিভকে যদি বাক্য থেকে বাদ দেই, কি বললাম, রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাক্য থেকে বাদ দিলে ওই বাক্যটা ত্রুটিপূর্ণ হয়। যেমন মনে করো এই হি কিল্ড হিমসেলফ থেকে হিমসেলফকে সরাই দিলাম, বাক্য হবে না। মনে করো এইখানে লিখলাম আমি হি কিল্ড, তা এইখানে আমার শোনার আকাঙ্ক্ষা থাকে যাবে যে কি হত্যা করছে, কাকে হত্যা করছে, তার মানে বাক্যটা পূর্ণতা পাবে না। আর এই পাশে আমাদের যদি ওইখান থেকে মাইসেলফকে সরাও, কি হবে না, হ্যাঁ। তো এইখানে রিফ্লেক্সিভ সরাই দিলে কি হয়, রিফ্লেক্সিভ বাদ দিলে বাক্য বাক্যের অর্থের পরিবর্তন হয়, অথবা বাক্যের অর্থের পরিবর্তন হয়, অথবা কি বাক্যটা ত্রুটিপূর্ণ হয়। এবার আমরা ইমফ্যাটিক থেকে মনে করো, এটা তো দেখাইলাম যে আমরা হিমসেলফ সরাই দিলে কি হয়, বাক্যটাই হয় না, হ্যাঁ, অথবা অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যাবে। এইবার এই পাশ থেকে তুমি মাইসেলফ সরাই দাও ইমফ্যাটিকে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, জোরালো ভাবটা কমে গেছে, কিন্তু বাক্যটা কি ত্রুটিপূর্ণ হয়েছে, জোরালো ভাব না হইলেও আমি নর্মালি বলবো। অথবা এই পাশ থেকেও মাইসেলফ সরাই দাও, কোনো সমস্যা নাই। ইমফ্যাটিক বাদ দিলে কি হয়, বাদ দিলে বাক্য ত্রুটিপূর্ণ হয় না, হয় না। আমরা এখান থেকে আরামে চাইলে মাইসেলফকে কি করতে পারি, সরাই দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইটারে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কিছু ভার্ব এমন আছে যেগুলার পরে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ওই ভার্বগুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে। অ্যাভেইল, অ্যাবসেন্ট, এনজয়, প্রেজেন্ট, প্রাইড, এরপরে সব সময় কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। বুঝছেন, এই কয়েকটা ভার্বের পরে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউনই বসে, যদি প্রোনাউন বসাইতে হয়। ঠিক আছে, প্রোনাউন না বসায় অন্য কিছু বসলে তখন তো আলাদা হিসাব। ঠিক আছে, দেখো এই যে আমরা পার্সোনাল প্রোনাউন গুলা পড়ছিলাম, কি কি ছিল, আই, উই,
ইউ, হি, সি, দে। ঠিক আছে, এইগুলা, হ্যাঁ এইগুলা কি হয়, ব্যবহারের স্থান বা ব্যবহারের ধরন ভেদে তাদের রূপের পরিবর্তন করে। যদি অবজেক্টের জায়গায় বসে তখন একরকম, পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ হইলে একরকম, আর রিফ্লেক্সিভ একরকম। যেমন আই, আই কি হয়, অবজেক্টে গেলে আমাদের হয়ে যায় মি, উই অবজেক্টে গেলে আস, ইউ অবজেক্টে গেলে হয়ে যায় ইউ, হি হিম, সি হয়ে যায় হার, দে হয় দেম। এরপরে যদি আমরা ইম্পার্সোনাল গুলো আনি, ইট, ইটের কোনো পরিবর্তন হয় না। আবার যদি হচ্ছে ইনডেফিনিট ওয়ান, এখানে ওয়ান ওয়ানই থাকে। হু, হু এর কি পরিবর্তন হয়, হুম। ঠিক আছে, এইগুলার মধ্যে আই আর উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড, আর বাকি সব থার্ড। এখন তোমরা পরীক্ষায় যেটা ভেজাল করো, আই এর ফার্স্ট পারসন হওয়া মানে আই এর সবগুলাই আই কিন্তু ফার্স্ট পারসন, পসেসিভ, রিফ্লেক্সিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ বা অবজেক্ট ফর্ম সবই ফার্স্ট পারসন। ঠিক আছে, এই রোতে যা কিছু থাকবে সবগুলাই কিসের আন্ডারে পড়বে, ফার্স্ট পারসনের আন্ডারে, এই দুইটা রোতে। ঠিক আছে, ইউ এরটাতে বাকি ফর্ম গুলাও কিসের আন্ডারে পড়বে, ফার্স্ট সেকেন্ড পারসনের আন্ডারে, আর নিচের যেইগুলো আছে বাকি সবগুলাই থার্ডের আন্ডারে পড়বে। ক্লিয়ার? হ্যাঁ, এখন যদি আমরা এইটাতে যাই, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, নাউনের আগে বসে তার উপর অধিকার বোঝায়, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে একা বসে অধিকার বোঝায় পূর্বে উল্লেখিত নাউনের উপর। তো এইখানে মাইয়ের পসেসিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে মাইয়ের পরে আমরা কি বসাইতে হবে, অবশ্যই মাই বুক। আর যদি আমরা এইখানে লিখি তখন একাই মাইন লিখতে পারবো। উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার অ্যাডজেক্টিভ রূপে, আর প্রোনাউন হচ্ছে আওয়ার্স। ঠিক আছে, আর রিফ্লেক্সিভটা কি হবে, আওয়ার সেলফস। আর এখানে মাই সেলফ, সেলফ কখন হয়, যখন সিঙ্গুলার থাকে, আর সেলফস কখন হয়, যখন প্লুরাল থাকে। তারপরে ইউ, ইয়োর, এইখানে হবে ইয়োর্স। আর এই ক্ষেত্রে দুইটা হইতে পারে, কারণ কি আমি পার্সোনাল প্রোনাউন পড়ানোর সময়ই বললাম তুমি, তোমরা দুইটাই সম্ভব ইউ এর মানে, এই জন্য তোমরা বোঝাইলে তখন কি হয়ে যায়, ইয়োর সেলফ। বুঝছেন? হি হিম, হিস, হিস, এইটা হয়ে যাবে হিমসেলফ। তারপরে শি হার, হার, হার্স, হারসেলফ। তারপরে দে দেম, দে আর, দে আর, সেইটা খুবই ভুল হয়, এটা মাথায় রাখবে, দেম সেলফ, দেম সেলফ। ঠিক আছে, ইট, ইট, ইটস, ইট সেলফ। ওয়ান ওয়ান, এইখানে হবে ওয়ান্স, এটা ফাঁকা, ওয়ান সেলফ। তারপর হু হুম। আচ্ছা, এইখানে একটা ভেজাল আছে, কোথায় বলেন তো, কোথায় রে, একই একই রকম, একই হইলেও কিন্তু একই না। দেখেন চার জায়গায় একই চেহারা আছে, ওই যে প্রিয়ম আর প্রিয়সের মতো স্যারেনের, তাই না, একই দেখতে হইলেও তো একই না। এইখানে তাইলে আমরা দুইটা হিসকে আলাদা করব কিভাবে, হিসের পরে একটা অবশ্যই নাউন থাকবে অ্যাডজেক্টিভ যখন হবে, তাই না, হিস বুক। আর যখন হিস একা বসবে তার মানে এটা পসেসিভ কি, প্রোনাউন। তারপর হার, হার, এই হারের আগে পরে কি হবে, অবশ্যই একটা নাউন থাকবে, তাই না। আর এই হার কার জায়গায় বসবে, অবজেক্টের জায়গায়। আবার ইউ, ইউ, এইটা অবজেক্টের জায়গায়, সরি এইটা অবজেক্টের জায়গায়, এটা সাবজেক্টের জায়গায়। ইট, ইট, এটা সাবজেক্টের, এটা অবজেক্টের। ক্লিয়ার? দেখো আমরা যেই প্রোনাউনের টেবিলটা বলছিলাম, এইটার হচ্ছে পার্সোনাল প্রোনাউনের যে সাবজেক্ট প্রোনাউন গুলো ছিল, সাবজেক্ট প্রোনাউনের এখন আমরা ব্যবহার দেখব। সাবজেক্ট মানে সাবজেক্টিভ ফর্মে প্রোনাউন গুলা কোথায় কোথায় বসে। এক নাম্বার সহজ কথা বললে, মেইন ভার্বের আগে, কার আগে, মেইন ভার্বের আগে সাবজেক্ট প্রোনাউন বসে। যেমন মনে করো আমি বললাম হি লাইকস কফি। ঠিক আছে, এইখানে আমাদের এই বাক্যে মেইন ভার্বকে লাইক, লাইকের আগে বসছে সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, এর পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বি ভার্বের পরে। বি ভার্বের পরে কে বসে, সাবজেক্ট প্রোনাউন। কেন সাবজেক্ট ফর্মে বি ভার্বের পরে লিখতে হয়, আমরা ইটের ব্যবহারের সময় দেখছিলাম যে ইন্ট্রোডাক্টরি ক্লজ তৈরি করতে, তাই না, যে মনে করো এইরকম, ইট ইজ আই হু হেল্প ইউ, এই বাক্যটা মেইনলি হচ্ছে আই হেল্প ইউ, তাই না।
এই এতটুকু অংশকে তৈরি করতে আমাদের কি করতে হয়, এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে আই, আই এর পরিবর্তে হু বসছে। তো এই জন্য বি ভার্বগুলো যখন ইন্ট্রোডাক্টরি ক্লজ তৈরি করে তখন এইটার পরে প্রোনাউন থাকলে ওটা কি হয়, সাবজেক্ট ফর্মে হয়। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে 3 নাম্বার, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর। এই দুইটার পরে যদি প্রোনাউন থাকে, প্রোনাউন গুলা সবসময় কিসে লিখতে হয়, সাবজেক্টিভ ফর্মে, কারণ এটা সাবজেক্টের জায়গায় আছে। তো একটা সাবজেক্টিভ হইলে আরেকটাও কি হবে, এইখানেও সাবজেক্ট প্রোনাউন, এইখানেও সাবজেক্ট প্রোনাউন। ক্লিয়ার? 4 নাম্বার, অ্যাস ও দেন এর পরে যদি সাবজেক্টের সাথে তুলনা হয়, কি বললাম আমরা, অ্যাস এবং দেন এর পরে যদি সাবজেক্টের সঙ্গে তুলনা হয়। মনে করো এইরকম, হি ইজ অ্যাজ টল অ্যাজ হি, সরি, হি ইজ অ্যাজ টল, হি না লিখে অন্যটা লিখি, অ্যাজ আই, অথবা হি ইজ টলার দেন আই। কারণ এই পাশে পিছনে কি আছে, গত ক্লাসে বলছিলাম আমি যে হচ্ছে এম, হ্যাঁ, অক্সিলারি একটা উজ্জ আছে, বোঝা যায়, সেন্স করা যায়। ঠিক আছে? একই রকম ভাবে আমাদের অবজেক্ট প্রোনাউন গুলাও কিছু নির্দিষ্ট জায়গায় বসে। কি প্রোনাউন? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম যেগুলা বা অবজেক্টিভ কেস বলি আমরা, যেটাই 1 নাম্বার, সাবজেক্ট প্রোনাউন মেইন ভার্বের কই বসে, আগে বসে, আর অবজেক্ট প্রোনাউন মেইন ভার্বের পরে বসে। মেইন ভার্বের পরে বসে হচ্ছে অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে? যেমন মনে নরমাল একটা বাক্য লিখলাম, আই স হিম ইন দ্য মার্কেট। এইখানে হিম এটা কি প্রোনাউন না, স এর পিছনে বসছে। ঠিক আছে? 2 নাম্বার, লেট এর পরে বসে অবজেক্ট প্রোনাউন। কি প্রোনাউন? অবজেক্ট প্রোনাউন কার পরে বসে? লেট এর। কারণ লেট যুক্ত বাক্যগুলোতে লেটই মেইন ভার্ব। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, এইখানে আমাদের লেটের পরে কে বসবে? প্রোনাউনটার অবজেক্ট ফর্ম। কি ফর্ম? অবজেক্ট ফর্ম। 3 নাম্বার, প্রিপোজিশনের পরে। এখন প্রিপোজিশনের পরে কেন অবজেক্ট প্রোনাউন বসে? আমরা জানি প্রিপোজিশন সব সময় কি নিয়ে একটা অবজেক্ট গ্রহণ করে তার সাথে। তো অবজেক্ট হইতে পারে নাউন বা প্রোনাউন। যদি অবজেক্ট প্রোনাউন হয় তাহলে ওই প্রোনাউনটার কি ফর্ম বসবে? অবজেক্ট ফর্ম। ইউ ক্যান রিলাই অন মি না আই? অবশ্যই মি। ঠিক আছে? কারণ প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট ফর্ম। ক্লিয়ার? এতটুকু গতকালকের ভিডিওতে ছিল না, ওইটাই কাটে গেছে, এই জন্য করাই নিলাম, তোদের একটু রিভিশনও হয়ে গেল। দেখা যায় পরিষ্কার, অন্য চেক কর। এই জন্য বড় করে লিখতেছি, জায়গা লাগুক কিন্তু বোঝা যায় যেন। আরেকটা একটু কমাই দিই, বেশি বড় মনে। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট মানে কি করা? নির্দেশ বা প্রদর্শন করা। তো যখন কোনো বিশেষ নাউনকে নির্দেশ করা হয় তখন তাকে আমরা বলি, সহজ কথা বললে, নির্দেশ, কোনো কিছুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কারণে ব্যবহৃত হয়? কোনো কিছুকে নির্দেশ করতে। কোনো কিছু বলতে ব্যক্তি, বস্তু বা স্থানীয় অবশ্যই হবে, নির্দেশ করতে। এখন ডেমনস্ট্রেট ভালো করে দেখো, এইটা হচ্ছে যেমন মনে করো আমি বললাম এই কলমটা, ওই কলমটা, বা এইগুলা কলম, আমার কাছে একাধিক কলম আছে ধরো, তো এইগুলা কলম বা ওইগুলা কলম, আমরা কি করি? এইটা, ওইটা, এইগুলা, ওইগুলা, তাই না? এই তো এইটা অর্থে আমাদের কি ইউজ হয়? দিস। দিস মানে কি? এটা, তাই না? দিস মানে এটা। আবার যদি এই একই জিনিসটা দূরবর্তী হয় তখন আমরা কি ইউজ করি? দ্যাট। দ্যাট মানে ওইটা। ঠিক আছে? তারপরে দেশ মানে এগুলো। এখন আমার কোন, আর দোষ মানে হচ্ছে ওইগুলো। একটু এইখানে খেয়াল করার জিনিস আছে, দেখো ভালো করে। দিস মানে এইটা, দেশ মানে এগুলো। তার মানে এই সবগুলা, এইটা বা এইগুলো আমরা কখন বলি? যখন হচ্ছে নিকটবর্তী বোঝায়। কি বোঝায়? নিকটবর্তী। নিকটবর্তী কি হইতে পারে? সময় অথবা স্থান। কি কি? নিকটবর্তী, সময় অথবা স্থান। দ্যাট মানে ওইটা বা ওইগুলো। আমার কাছ থেকে কি ওইটা আমি কখন বলি? যখন দূরে থাকে। এইটা হবে দূরবর্তী স্থান বা সময়, স্থান বা
সময়। ক্লিয়ার? এবার দেখো দিস আর দ্যাট, এইটা ওইটা, নিকটবর্তী হোক বা দূরবর্তী, সব সময় আমরা একটা জিনিস যখন মানে সিঙ্গুলার কোনো কিছুর ক্ষেত্রে এই দুইটাকে ইউজ করি, কি দিস আর দ্যাট। আর দেশ আর দোষ কখন ইউজ করি আমরা? প্লুরাল কোনো কিছুর ক্ষেত্রে, তাই না? এইগুলো আমরা ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার আরেকটা একটু কনফিউজিং বিষয় আছে। মনে করো আমরা পূর্বে কোনো একটা উদাহরণ লিখি, মডার্ন ফার্মস আর লার্জার দেখেন এখানে মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন দ্য ফার্মস অফ প্রিভিয়াস টাইম। আচ্ছা প্রিভিয়াস দা দিলাম মনে করো, অফ দ্য প্রিভিয়াস টাইম, ঠিক আছে? আমি বললাম বর্তমানের যে খামারগুলা আগের খামারের থেকে কি অনেক বড়, ঠিক আছে? কিংবা আমরা বলতে পারি দ্য ওয়েদার অফ সৈয়দপুর ইজ মাচ হটার দেন দ্য ওয়েদার অফ রংপুর। দেখো এইখানে একটা বিষয় আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যেটা হচ্ছে মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন, দুইটার মধ্যে তুলনা করা হয়েছে, দেন দিয়ে কম্পারেটিভ হয়। তো আমরা কাকে কাকে তুলনা করতেছি? মডার্ন ফার্মকে আর অ্যানসিয়েন্ট ফার্মকে, তাই না? আগের জামানারে। তো যেহেতু ফার্ম শব্দটা একই জিনিসের মধ্যে তুলনা করতেছি, তাই আমরা চাইলে এই যে দেন দ্য ফার্ম অফ দ্য প্রিভিয়াস টাইম সরাই দিয়ে এইখানে কি করতে পারি? ডেমনস্ট্রেটিভ ইউজ করতে পারি। পিছনের যার সঙ্গে তুলনা করতেছি, বা যেমন এখানে ফার্মস আছে, এইটা যেহেতু প্লুরাল, তখন আমাদের হবে এখানে প্লুরাল কি, অতীতের প্লুরাল ফর্ম কোনটা? দোষ। তো তখন আমাদেরকে লিখতে হবে দেন দোষ অফ দা প্রিভিয়াস টাইম। হ্যাঁ, তাহলে এটা কি বোঝাচ্ছে? মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন দোজ অফ দ্য প্রিভিয়াস টাইম, মানে দেন দ্য ফার্মস অফ দ্য প্রিভিয়াস টাইম, ঠিক আছে? একই রকম ভাবে দ্য ওয়েদার অফ সৈয়দপুর ইজ মাচ হটার দেন, কি হবে এবার? কি হবে? যেহেতু দ্য ওয়েদার সিঙ্গুলার, দেন কি হবে? দ্যাট অফ রংপুর। কি হবে? দেন দ্যাট অফ রংপুর। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসে, একটু ভালো করে পড়বে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, হ্যাঁ ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করা। ডিস্ট্রিবিউট মানে ভাগ করা। এইখানে আসলে কি ভাগ করে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে একাধিক নাউন বা প্রোনাউনের মধ্যে যখন আমরা প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করি। যেমন এইখানে তোমাদের অনেকজন আছো, আমি যদি সবাই বলতে চাই, একবারে ডাইরেক্ট এভরি অল বলতে পারি না, তখন অল বললে কি বোঝায়? সবাইকে একত্রে। কিন্তু যদি আমরা এই একই কাজটা প্রত্যেককে আলাদা করে নির্দেশ করতে চাই, তখন আমরা ইউজ করব কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি করে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানের প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে। স্থানকে স্থানের ব্যক্তি, বস্তু বা স্থানের প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে। দেখো প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করার মানে কি? যেমন মনে করো আমাদের এইখানে 2-3 জন আছে, এখন আমরা এখানে সবাইকে বলার জন্য একবারে ডাইরেক্ট বলতে পারি অল, তার মানে কি একবারে সবাইকে বোঝাচ্ছে না? হ্যাঁ, এটা কি ডিস্ট্রিবিউট করছে? না। তো এই কাজটাই, সবাইকে বোঝানোর কাজটা আমরা আরো ভাবে করতে পারি। কিভাবে? যেমন প্রত্যেকে, আমি যদি বলি কি বাংলায় বলি প্রত্যেকে, প্রত্যেকে মানে কি? প্রতি একজন। হ্যাঁ, কিন্তু প্রতি একজন দিয়েও সবাইকে, যেমন আমি বললাম প্রত্যেকে বই বের করো, আমি কি একজনকে বলছি? না, সবাইকেই বলছি, কিন্তু আলাদা আলাদা ভাবে বলছি, তাই না? ওই একই কাজটা করা হয় কি দিয়ে? ইংলিশে ইচ দিয়ে। কি দিয়ে? ইচ দিয়ে। ইচ মানে কি? প্রত্যেকে। তো আমরা এটা সহজে মনে রাখবো, প্রতি এক। কি হবে? প্রতি একজন। হ্যাঁ, আবার 2 জনের মধ্যে, আমরা যদি 2 এর মধ্যে একজনকে নির্দেশ করতে চাই, 2 জনের মধ্যে একজন, তখন আমরা কি ইউজ করব? আইদার। 2 জনের মধ্যে যে কোনো একজন, তখন আমরা কি ইউজ করব? আইদার। যখন আবার 2 জনের মধ্যে কেউ না, আমি বলতে চাই যে 2 জনের মধ্যে কেউই না, তখন আমরা কি ইউজ করব? নাইদার। ঠিক আছে? মাঝে মাঝে এখানে এভরিও ডিস্ট্রিবিউটিভ হিসেবে ইউজ হয়, এভরি আবার ইনডিফিনিটেও ইউজ হয়। ঠিক আছে? দেখো ইচ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্কতা কি থাকতে হবে? ইচের পরে যে নাউনটা থাকে ওইটা কি হয়?
সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। যেমন ইচ বয় হ্যাজ আ বুক, এই ক্ষেত্রে ইচ এর পরে যেহেতু নাউন সিঙ্গুলার হয়, এই কারণে সিঙ্গুলার নাউনের কারণে আমাদের ভার্বও সিঙ্গুলার। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যখন আমরা কি করব, হ্যাঁ, ইচ প্লাস অফ ইউজ করব। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, প্রোনাউন থেকে এই জায়গায় কোশ্চেন প্রায় ক্ষেত্রেই হয়। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম এই তিনটা কি একা একা বসলে এগুলা সব কি সিঙ্গুলার না? এগুলা সব কি ইচ হচ্ছে প্রত্যেকে প্রতি একজন, আইদার মানে দুইজনের মধ্যে একজন, তাও তো একজনই, নাইদার কেউই না হয়, প্লুরাল হওয়ার কোনো সুযোগ আছে না। কিন্তু যদি এমন হয় ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে, এদের পরে কি ইউজ হয়, একটা নাউন ইউজ হয়, তখন এই নাউনটা কি হবে আর এর পরের ভার্বটা কি হবে। তো আমরা এটার একটু ব্যাখ্যাটা দেখি। মনে করো এইখানে 2-3 জন আছে, হ্যাঁ, আচ্ছা 2 জনই লিখি কারণ আইদার নাইদার দিয়ে তো। দেখো আমি যদি বলি ইচ অফ, ইচ মানে প্রত্যেকে, এইখানে নাউন লিখছি, ধরো নাউনটা হচ্ছে বয়, হ্যাঁ, কি বললাম, নাউনটা বয়। এখন এই নাউন ইচ অফ মানে প্রত্যেকে, টোটাল বয় কয়টা, 2টা। তো এই যে আমার নাউনটা, এই নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে, কারণ ইচ দিয়ে আমি কি করতেছি, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। কিন্তু একজনের মধ্যে থেকে প্রত্যেকে না, একাধিকের মধ্যে থেকে প্রত্যেকে? একাধিকের মধ্যে থেকে। তো এই অংশটুকু আমার টোটাল নাম্বার বলে, কি বলে, টোটাল নাম্বার অফ দ্য নাউন অর বয়, যেটাই বলি টোটাল নাম্বার। তো টোটাল নাম্বারের মধ্যে থেকে আমরা এখানে আলাদা আলাদা করে নির্দেশ করি দেখে এরা সিঙ্গুলার হয়, কিন্তু টোটাল নাম্বারটা তো প্লুরাল, এই জন্য এই নাউনটা কি হবে, প্লুরাল। ক্লিয়ার? তার মানে এখানে হবে বয়েস। ঠিক আছে, এবার বলো তারপরে ভার্ব। ভার্ব কার দ্বারা নিয়ন্ত্রিত? সাবজেক্টের দ্বারা। তো এই বাক্যে সাবজেক্ট কারা? এই প্রোনাউন গুলা, এরা তো প্রিপোজিশনের অবজেক্ট। এটা কার অবজেক্ট? প্রিপোজিশনের জন্য নাউন বসছে, এরা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এরা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি হবে, সিঙ্গুলার। কি হবে? যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার। বুঝছেন? হ্যাঁ, এইখানে টোটাল নাম্বার অফ বয় হচ্ছে প্লুরাল, এই জন্য এইটা প্লুরাল, কিন্তু ওর থেকে আমি তো আলাদা আলাদা করে বোঝাইছি। ঠিক আছে, এই জন্য আমাদের ইচ, আইদার, নাইদার এরা তো মেইনলি সিঙ্গুলার, এদের কারণে ভার্ব হবে, ভার্বও হবে সিঙ্গুলার। তো সহজে আমরা মনে রাখবো ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। কি বললাম আমি? ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? যেমন মনে করো আমরা একটা উদাহরণ দেখি। ইচ অফ এই পাশে দেখেন ইচ অফ দ্য ডক্টর অথবা ডক্টরস ওয়াজ বা ওয়্যার প্রেজেন্ট। এই ক্ষেত্রে আমরা কি করব, ইচ যেহেতু কি করে একাধিকের মধ্যে থেকে চুজ করে, এই জন্য এই নাউনটা কি হবে, প্লুরাল। ঠিক আছে, আর প্লুরাল নাউন হওয়া সত্ত্বেও এই ভার্বটা এর দ্বারা নিয়ন্ত্রিত না। এই ভার্ব কার দ্বারা নিয়ন্ত্রিত, ইচ দ্বারা, এই জন্য এইটা হবে সিঙ্গুলার। নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। ক্লিয়ার? রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কি করে, একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে সম্পর্ক তৈরি করে। কি করে, নির্দেশ করে, সরি, ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। যেমন সাধারণত এরা 2 বা 3 জনের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে, তবুও যদিও একাধিক দেয়া আছে, 3-এর অধিক হইলেও এমন ইউজ করা যায়, ওয়ান অ্যানাদার। এইখানে দুইটাই শব্দ, কি কি, ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুইটাই শব্দ। এই দুইটা শব্দ মনে রাখা লাগবে। ইচ আদার আমাদের কখন হয়, ইচ আদার হচ্ছে কোন 2 জন ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যকার সম্পর্ক হইলে কি হয়, ইচ আদার। কয়জনের মধ্যে সম্পর্ক, 2 জনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, হ্যাঁ। ওয়ান অ্যানাদার হচ্ছে 3 বা 3-এর অধিকের মধ্যে সম্পর্ক। সম্পর্ক নির্দেশ করে। যেমন মনে করো আমরা বললাম দে, দে দিয়ে তো একের অধিকও বোঝানো যায়, আমরা নাম লিখি, মনে করো শাকিল দেখো শাকিল অ্যান্ড ফাহাদ লাভ ইচ আদার। আমাদের এখানে ইচ আদার কয়জনের মধ্যকার সম্পর্ক নির্দেশ করছে, 2 জনের। এবার যদি আমরা আরেকজন নাম এখানে অ্যাড করি, শাকিল, রোহান অ্যান্ড ফাহাদ,
এবার লাভ ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? 3 বা 3-এর অধিক হইলে ওয়ান অ্যানাদার। যদিও এখানে এখন অনেক ক্ষেত্রেই স্পোকেন ইংলিশে হচ্ছে 3-এর ক্ষেত্রেও ইচ আদার ব্যবহার করে দেয়, তবুও একাডেমিক ইংলিশে আমাদের 3-এর ক্ষেত্রে ওয়ান অ্যানাদার, 2-এর ক্ষেত্রে ইচ আদার ব্যবহার করাই বেটার। ঠিক আছে? এবার সব থেকে ভেজাল যেটা তোদের করে দুই প্রোনাউনের মধ্যে, ইনডিফিনিট আর রিলেটিভ, তাই না জিয়াদি? বল ইনডিফিনিট প্রোনাউন কি? হ্যাঁ, অনির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়। যাক, মনে আছে রে? ও পড়ে আসলি, যাক অন্তত পড়ে তো আসছিস। দেখো ইনডিফিনিট প্রোনাউন আমরা আর্টিকেলে পড়ছিলাম না, ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। তো এইখানে আসলে কি অনির্দিষ্ট যে নামটা ওর ইনডিফিনিট দিছে? আমরা প্রোনাউনের শুরুতেই বলছিলাম যেই নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসে, কার পরিবর্তে? যেই নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসে, এই নাউনটাকে ওই প্রোনাউনের কি বলে? অ্যান্টিসিডেন্ট, তাই না? হ্যাঁ, তো প্রতিটা প্রোনাউনেরই সাধারণত কি থাকে? অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট থাকে, যেই নাউনের কারণে ও বসছে। কিন্তু কিছু প্রোনাউন আছে যাদের অ্যান্টিসিডেন্ট কি না? নির্দিষ্ট না। মনে করো সকলে সুখী হইতে চায়, এই সকলে কে? কাদের পরিবর্তে ইউজ করা হয়েছে? এভরিবডি, তাই না? এটা অনির্দিষ্ট। যখন কোন প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট থাকে তখন তাকে আমরা কি বলি? ইনডেফিনিট প্রোনাউন, বা সহজভাবে বাংলা সংজ্ঞা লিখলে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের পরিবর্তে বসে। ঠিক আছে? ইনডেফিনিট গুলা আমাদের অনেকগুলা, মোটামুটি এটা একটু খেয়াল রাখা লাগবে। দেখেন মনোযোগ দিয়ে দেখেন, ইনডেফিনিট প্রায় অনেকগুলা। 1 নম্বরে এইদিকে দেখো, everybody, everyone, everything, somebody, someone, something, nobody, no one, nothing, anybody, anyone, anything। কয়টা শব্দ? সহজে 12টা শব্দ মনে রাখার উপায়। আবার বলতেছি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং। এই সবগুলাই কি? এগুলা সবগুলাই কি? হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন প্লাস সিঙ্গুলার হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। এদের পরে যদি কোনো ভার্ব থাকে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যদি পসেসিভ থাকে, পসেসিভ কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে? পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ হইলেও কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে? ক্লিয়ার? এইখানে এই ওয়ানে একটু ব্যতিক্রম আছে। ওয়ান যদি এবার একা বসে, কি বললাম? ওয়ান যদি একা বসে, হ্যাঁ, আমরা ইচ আইদার নাইদার অফ করলাম না? ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। একই রকম ভাবে ওয়ান যদি একা বসে, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, কি হয়? নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। কি বললাম? ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। কারণ কি? ওই একই আমাদের এইখানেও অ্যাপ্লিকেবল, ওই একই সেন্স। দেখেন কিভাবে আমরা একাধিক ব্যক্তি বস্তু বা স্থানের মধ্যে যে কোনো একটাকে বুঝাইতে চাই। এইখানে টোটাল নাম্বার কয়টা? হ্যাঁ, মনে করো ওয়ান অফ মাই ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস। এখানে একটু খেয়াল করেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস অথবা ফ্রেন্ড হ্যাভ অথবা হ্যাজ কাম টু মাই হাউস। তো আমার এখন ওয়ান অফ মানে কি? আমার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে একজন অন্যতম, তাই না? তো টোটাল নাম্বার অফ ফ্রেন্ড কয়টা? একের অধিক। তার মধ্যে যদি একটাই হইতো তাহলে আমি ডাইরেক্ট ওর নাম ইউজ করতাম যে অমুকে আমার বাসায় আসছে, তাই না? তো ওয়ান অফ বলার মধ্যে মানে কি? আমার বন্ধুদের মধ্যে একজন আমার বাসায় আসছে, তো আমার বন্ধুরা অবশ্যই একের অধিক, না হলে তো আমি ওয়ান অফ ইউজ করতাম না। এই কারণে আমাদের এখানে নাউন কি হবে? প্লুরাল। ক্লিয়ার? হ্যাঁ। আর ওয়ান অফ বলতে কি বোঝাইছে? এই যে এতগুলা বন্ধুর মধ্যে যে কোনো একজন। ঠিক আছে? তো এই কারণে এইটা কি? সিঙ্গুলার, এই জন্য ভার্বও হবে সিঙ্গুলার। ক্লিয়ার? তো ওয়ান অফ এর পরে কি হয়? নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? এবার যদি হচ্ছে বোথ থাকে বা সেভারাল থাকে, ঠিক আছে, এদের ক্ষেত্রে সব সময়ই নাউন প্লুরাল হয় আর ভার্ব কি হয়? প্লুরাল হয়।
কি বললাম, বোথ, সেভারেল এগুলা যদি থাকে এদের ক্ষেত্রে যদিও এরা ইনডিফিনিট তবুও কি হয়, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। দেখো বোথ অফ এর পরে তাহলে আমাদের কি বসবে, ডাইরেক্ট এখানে নাউন প্লুরাল, প্লুরালের কারণে এখানে ভার্বটাও প্লুরাল। ঠিক আছে, হ্যাঁ এবার একটা ভেজাল আছে, সেটা হচ্ছে অল নিয়ে। কি নিয়ে? অল নিয়ে। ভালো করে দেখেন, মনে করেন আমাদের এইখানে এটা একটা কেক, কেক কাউন্টেবল না আনকাউন্টেবল? হ্যাঁ, এখন আমরা কি হিসেবে কল্পনা করতেছি ওইটার উপর। মনে করো এটা পুরো একটা কেক, ঠিক আছে, এইখানে আমরা এইভাবে কেকটাকে স্লাইস করলাম, ইয়া কেক গুলা থাকে না, পেস্ট্রি কেক গুলা, ঠিক আছে, এইখানে পার্ট কয়টা, 4 4 8টা পার্ট। তো আমি যদি এইখানে অল ওয়ার্ডটা ইউজ করি, অল দিয়ে কাকে বোঝাচ্ছে, পুরা, তো অল এখানে সিঙ্গুলার, অলের পরে নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? দেখো আমি লিখি অল অফ দা কেক না কেকস, বলেন এইখানে কি, এইটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 4 5 6 7 8, টোটাল মিলে কয়টা, টোটাল মিলে কিন্তু একটা, ঠিক আছে, হ্যাঁ আমরা স্লাইস করলে একাধিক, কিন্তু ওইটা কি পিস অফ কেক, পুরা কেক না, ঠিক আছে, হ্যাঁ তো এইখানে আমাদের অল অফ দা কি বোঝাচ্ছে, এই কারণে যখন অল এর পরে আমাদের নাউন সিঙ্গুলার হবে, তো এই পুরা কেকটার কারণে এখানে ভার্বটা ইজ হবে না আর হবে, মনে করো অল অফ দ্য কেক ইজ বা আর মাইন, এটা ইজ হবে না আর হবে, হ্যাঁ ইজ হবে, যেহেতু সিঙ্গুলার পুরাটাই তখন হবে ইজ। এই একই বাক্য যদি আমরা এইভাবে লিখি, মনে কর এবার আমার কাছে কাপ কেক গুলো আছে না, বা প্যাকেট কেক গুলা, কিডো বা ইয়ার যেগুলা কেক হয়, এখন তো ওইটা যে প্যাকেটে ঝুলানো থাকে না 12টা করে একটা ইয়া, এখন এইরকম আমাদের কাছে এতগুলা কেক আছে। এবার বলো, মনে করো আমাদের কাছে 6টা কেক আছে, অল অফ দা কেক হবে না কেকস হবে, বলেন এবার কি হবে, হ্যাঁ এবার হবে কেকস, তারপরে ইজ হবে না আর হবে, আর হবে, ঠিক আছে, বুঝছেন কথা? তো তার মানে এইখানে অল এর পরে ইউজ হওয়া, অল মানে যেহেতু সব বোঝায়, তো এর পরের নাউনের ধরন অনুযায়ী ওর ভার্বটা নির্ধারিত হবে, ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ কই থেকে, রিলেট করা থেকে, রিলেট মানে কি করা, সম্পৃক্ত করা। তো আমরা প্রোনাউনের প্রথম দিকে পড়ছিলাম কি ইউজ, যে নাউনের পরিবর্তে কোনো প্রোনাউন ইউজ হয় তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তো রিলেটিভ আসলে করে কি, রিলেটিভ এই যে একটা অংশের সঙ্গে আরেকটা অংশের সম্পৃক্ততা তৈরি করে, এইখানে একটা প্রোনাউন ইউজ করে, কি করে, হ্যাঁ এই অংশের সঙ্গে এই অংশের সম্পৃক্ততা তৈরি করে বা যুক্ত করে, কি দিয়ে, একটা প্রোনাউন ব্যবহার করে। মনে করো আমরা একটা বাক্য লিখি, দেখো খেয়াল করো, দিস ইজ দ্য বয় ড্যাশ আই মিট ইয়েস্টারডে, এখানে আমরা বললাম এইটা হচ্ছে ছেলেটা, আই মিট ইয়েস্টারডে দুইটা আলাদা ক্লজ, তাই না? এখন আমি কার সাথে দেখা করছি এইখানে ওইটা বলে দেয়া নাই, আবার এই জায়গায় এই দুইটা ক্লজকে যদি আমি একটা শব্দ দিয়ে যুক্ত করি, যেমন দিস ইজ দ্য বয় হুম আই মেড ইয়েস্টারডে, তার মানে হচ্ছে দিস ইজ দ্য বয় আই মেড দ্য বয় ইয়েস্টারডে। তো এই একই শব্দটা তখন আর কি করা লাগেনি, আমাকে এই জায়গায় আই মেড দ্য বয় ইয়েস্টারডে এটা বলার লাগে নাই, ঠিক আছে। তো আমাদের এইটা কি দুইটা শব্দের কাজ করতেছে, এইটার অ্যান্টিসিডেন্ট কে কার পরিবর্তে বসছে, দ্য বয়ের পরিবর্তে, এইটার পরিবর্তে রিলেটিভ ইউজ করার ফলে এইখানে আবার আমাদের আরেকবার এই অবজেক্ট লেখার প্রয়োজন হয় নাই, দুইটা কাজ করে দিছে, কি করছে, যুক্তও করে দিছে দুইটা ক্লজকে, প্লাস ওইখানে আবার নতুন করে অবজেক্ট লেখার প্রয়োজন পড়ে নাই, ঠিক আছে। তো রিলেটিভ হচ্ছে যা বাক্যের মাঝখানে বসে বা হচ্ছে শুরুতে বসে না, নরমালি দুইটা অংশের মধ্যে সম্পর্ক তৈরি করে। দেখো এখন আমরা শব্দগুলা দেখবো, রিলেটিভ কি কি, হু, হুম, হুজ, হুইচ, তারপরে হচ্ছে হোয়াট আর দ্যাট, এই সবগুলা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। কারণ কি দেখো, এখন এইগুলা সবগুলার আমাদের অর্থ দেখতে হবে কোনটা কি অর্থে ইউজ হয়। এই একই রিলেটিভ গুলা আবার ইন্টারোগেটিভ হিসেবেও ইউজ হইতে পারে, দ্যাট বাদে বাকি 5টা ইন্টারোগেটিভ হিসেবে ইউজ হওয়ার সময় কি ওরা বাক্যের শুরুতে বসে। আগে আমরা ওদের বৈশিষ্ট্যগুলো দেখি। হু হচ্ছে ব্যক্তিবাচক কি হিসেবে ব্যবহার হয় বলেন, সাবজেক্ট হিসেবে, কি হিসেবে, ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে। হুম হচ্ছে
ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে, ঠিক আছে। হুজ হচ্ছে, হ্যাঁ এইখানে ব্যক্তি বা হচ্ছে অন্য প্রাণীর ক্ষেত্রেও হইতে পারে পসেসিভ, সহজ ভাষায় বললে পসেসিভ হিসেবে। আমরা প্রোনাউনের শুরু থেকে বললাম না, হু, হুম, হুজ, এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ, এটা পসেসিভ। হুইচ হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক, অথবা নির্দেশক কি হিসাবে, আমরা ডেমনস্ট্রেটিভের কাজ যেই রকম করছিলাম ওইরকম নির্দেশ করার ক্ষেত্রেও হুইচ ইউজ হইতে পারে। হোয়াট দিয়ে সাধারণত বিষয়বস্তু বোঝায়, কি বোঝায়, ঠিক আছে। দ্যাট, দ্যাট হচ্ছে এমন একটা প্রোনাউন যা হু এর পরিবর্তেও বসে, হুইচ এর পরিবর্তেও বসা যায়, হোয়াট এর পরিবর্তেও বসা যায়। সাধারণত কি অর্থে, যা অর্থে, কি অর্থে, যা অর্থে। এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এটা কোয়েশ্চেন সলভ করবো কিভাবে, কখন কোনটা বসবে, তাই না। এ হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, তো খুব স্বাভাবিক বোঝাই যাচ্ছে যেই বাক্যে সাবজেক্টের প্রয়োজন থাকবে ওই বাক্যে হু বসবে, যেই বাক্যে অবজেক্টের প্রয়োজন থাকবে ওই বাক্যে হুম বসবে, যেই বাক্যে পসেসিভের প্রয়োজন থাকে ওই বাক্যে হুজ বসবে, যেখানে নির্দেশ করা প্রয়োজন বা যা বোঝানোর বা যেটি বোঝানোর প্রয়োজন এইটার অর্থ বাংলায় কি হয়, কালার চেঞ্জ করি দেখি। এইখানে হচ্ছে জেটি, হুইচ মানে জেটি, তারপরে হুজ মানে যার, হুম মানে যাকে, নর্মাল বাংলা, হু মানে যে, হ্যাঁ। হোয়াট মানেও বিষয়বস্তু বা এখানে যাও হয়। এখন আমরা কয়েকটা যদি উদাহরণ দেখি তাহলে ওগুলো বুঝতে পারবো। তার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, একটা ক্লজ হওয়ার জন্য কি কি লাগে আমাদের বলো তো। আমরা কি জানি, একটা ক্লজ হওয়ার জন্য আমাদের কি কি লাগে, হ্যাঁ একটা ক্লজের জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো একটা ক্লজ হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। তো কোনো বাক্যে সাবজেক্ট লাগবে না অবজেক্ট লাগবে এটা আমরা বুঝবো কিভাবে, ওই বাক্যে কয়টা ক্লজ আছে, আর ক্লজে পূর্ণাঙ্গ ক্লজ আছে না কি হচ্ছে অপূর্ণাঙ্গ, অপূর্ণ ক্লজ কিরকম, যদি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে ওইটা তো পূর্ণাঙ্গ, আর একটার যদি হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট না থাকে ওইটার ভিত্তিতে আমরা কি করব, রিলেটিভ গুলা বসাবো। তো সহজ ভাষায় বললে যদি একটা সাবজেক্ট বা একটা ফাইনাইট ভার্ব থাকে তখন আমরা কি করব, ওই অংশটুকু স্কিপ করব, কি করব, হ্যাঁ কোনো সেন্টেন্সে একটা অংশে মানে একটা ক্লজে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি পূর্ণাঙ্গ ক্লজ, তাই না। হ্যাঁ পূর্ণাঙ্গ ক্লজ গুলো আমরা কি করব, স্কিপ করব। পরে দেখবো যে হচ্ছে এরপরে ওই বাক্যে টোটাল কয়টা সাবজেক্ট আছে কয়টা ভার্ব আছে, কি বললাম, টোটাল কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব আছে। এখন মনে করো কোনো বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট থাকে, তো স্বাভাবিকভাবে ওইখানে কি হবে, সাবজেক্টের ঘাটতি আছে, তাই না। তখন আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। আবার কোথাও যদি অবজেক্টের ঘাটতি থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম ইউজ করব, বুঝছো। তো যে আমাদের কিভাবে আইডেন্টিফাই করা লাগবে, পুরা বাক্যটা আমরা পড়বো, মাঝখানে করে ব্ল্যাঙ্ক আছে দেখো, এইখানে সাবজেক্ট 1 উই অলওয়েজ লাইক, সাবজেক্ট 2 এই যে স্পিক, সরি ভার্ব 1, এইখানে ভার্ব 2। আমরা জানি একটা ক্লজ করতে কয়টা ভার্ব লাগে, একটা ভার্ব একটা সাবজেক্ট, তার মানে এতটুকু অংশ কি উই অলওয়েজ লাইক একটা ক্লজ, ঠিক আছে। এরপরে যাও স্পিক দ্য ট্রুথ, এই সাবজেক্ট অংশে কি আছে, ভার্ব আছে কিন্তু কি নাই, সাবজেক্ট নাই, তার মানে এই বাক্যে কিসের ঘাটতি আছে, সাবজেক্টের ঘাটতি। এই জায়গায় কে বসবে, সাবজেক্ট বসবে, এই জন্য আমরা বসায় কি দিব, সাবজেক্ট রিলেটিভ হিসেবে কে হইতে পারে, হু, ঠিক আছে বুঝছেন। এরপরে দেখো we saw the dog, we subject 1 saw verb 1, এতটুকু আমার কি হয়ে গেছে, একটা কমপ্লিট ক্লজ। তারপরে the dog worried the cat, এটা হচ্ছে আমার কি V2, এই বাক্যেরও আবার কি নাই, সাবজেক্ট নাই। এখন কথা হচ্ছে আমরা সাবজেক্ট তো বসাবো কিন্তু ওর আগে অ্যান্টিসিডেন্ট আছে না, অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তখন ব্যক্তিবাচক সাবজেক্টটা বসাবো, আর যদি বস্তু অব্যক্তিবাচক হয় তখন কি বসাবো, which বা দ্যাট, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা কি ইউজ করব, which অথবা চাইলে দ্যাটও ইউজ করতে পারি। দেখ I subject 1 verb 1, you mean subject 2 verb 2, এবার তো দুইটাই কমপ্লিট। তো যেই বাক্যে যেই অংশে কি থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ হইলো এটাতেও ক্লজ। তো সাবজেক্ট না লাগলে বাক্যের প্রয়োজন আর কি থাকতে পারে, অবজেক্ট প্রয়োজন হইতে পারে, অথবা আর কি প্রয়োজন হইতে পারে বলো, অবজেক্ট অথবা পসেসিভের, অথবা হ্যাঁ আই নো। তখন আমরা করব এই পুরো অংশটার বাংলা করব, কি করব, তখন পুরো অংশটা যখন সাবজেক্ট বা অবজেক্টের প্রয়োজন হবে না তখন বাংলা করব। আই নো আমি জানি, ইউ মিন তুমি বোঝাচ্ছ, তাহলে কি হবে, যা তুমি বোঝাচ্ছ এটা যা অর্থ এটা হবে হোয়াট ইউ মিন, ঠিক আছে। দেখো হি হ্যাজ গন, সাবজেক্ট 1 হ্যাজ গন ভার্ব 1 ইজ ভার্ব 2, এই বাক্যেও কি নাই, সাবজেক্ট নাই। তো সাবজেক্ট কার পরিবর্তে বসবে, রিলেটিভ কার পরিবর্তে, তার ইমিডিয়েট অ্যান্টিসিডেন্টের পরিবর্তে এখানে বসে না। তো কুমিল্লাটা আমার কি
ব্যক্তিবাচক না, তো এখানে একটা জায়গা বোঝাচ্ছে, এটার পরিবর্তে রিলেটিভ কে হয় which। হ্যাঁ, which is her birthplace। আচ্ছা, I subject 1 have seen verb 1, you describe subject 2 verb 2, দুইটাই এবার পূর্ণাঙ্গ ক্লজ। এইখানে রিলেটিভ আমি কার পরিবর্তে বসাবো? হ্যাঁ, এইখানে দেখো ভালো করে, আমার সাবজেক্টের প্রয়োজন নাই, কিসের প্রয়োজন আছে? অবজেক্টের অথবা নির্দেশকের অথবা হোয়াট বা দ্যাট এর। তো এই যে আমার আগের তখন অ্যান্টিসিডেন্টটা দেখার লাগবে, যার পরিবর্তে আমি বসাচ্ছি দ্য বার্ড, আই হ্যাভ সিন দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছি। ইউ ডিসক্রাইব, হ্যাঁ যেটা সম্পর্কে তুমি বলেছিলে বা যা সম্পর্কে, হুইচ বা দ্যাট। বুঝছেন? এবার দেখো, আই ডোন্ট নো দ্য ম্যান, আই সাবজেক্ট 1, ডোন্ট নো ভার্ব 1, হিট ভার্ব 2, এই বাক্যের কি নাই? সাবজেক্ট নাই। এখন অনেকে বলতে পারে একটা বিষয়, এই দা ম্যানটা তাহলে কি? দা ম্যানটা তো এটা সাবজেক্ট হতে পারে, কিন্তু ভেজাল আছে। আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না? দা ম্যানকে জানি না, এটা তো এই ভার্বের অবজেক্ট। একে ওই ভার্বের সাবজেক্ট বানানোর জন্য কি করা লাগবে? রিলেটিভ ইউজ করার লাগবে। কি ইউজ করার লাগবে? একসাথে দুইটা কাজ হবে তখন। আই ডোন্ট নো দ্য ম্যান, এইখানে যদি আমি এইটা যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট ফর্মে রিলেটিভ বসাই, তখন এই দা ম্যানটা কি হয়ে যাবে? হু হিট দ্য বয় মানে দ্য ম্যান হিট দ্য বয়। বুঝছেন? পরেরটা দেখো, he gave away subject 1 verb 1, he didn't need subject 2 verb 2, সে দিয়ে দিল he didn't need, যা প্রয়োজন নেই। তো এটা কি হবে? যা প্রয়োজন নেই। আমার এখানে অবজেক্টও লাগতেছে না। যদি ব্যক্তিবাচক অবজেক্টের প্রয়োজন হয়, এখন মনে করো কোনো ব্যক্তিকে দিয়ে দেওয়া যায় না, বস্তুকে দিয়ে দেওয়া যায়, স্বাভাবিকভাবে বস্তুকে দেয়, এই জন্য এখানে অবজেক্টে কি হবে না? হুম হবে না, হোয়াট হবে। he gave away what he didn't need। ঠিক আছে? তারপরে আচ্ছা, এইটা দেখো, হেয়ার ইজ দ্য পেন ইউ লস্ট। এবার দেখো এইখানে হেয়ার, এইখানে সাবজেক্ট কোনটা? এইটাতে একটু ভেজাল আছে। আমরা হেয়ার আর দেয়ারে পড়ছি, হেয়ার আসলে কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এইটা হচ্ছে আমার সাবজেক্ট 1, এটা হচ্ছে ভার্ব 1, সাবজেক্ট 2 ভার্ব 2। এবার আমাকে কি করা প্রয়োজন? দা পেনটাকে, হেয়ার ইজ দ্য পেন, এই যে কলমটা ইউ লস্ট, তুমি যেটা হারাইছো, তো নির্দেশ করা, কলমটাকে নির্দেশ করা প্রয়োজন না? নির্দেশক হিসাবে কি ইউজ হয়? which you lost। বুঝছেন সবাই? হ্যাঁ, সাধারণত এখানে আমাদের বেসিক কোশ্চেন গুলাতে এখানে কি দেয়া থাকে? অ্যান্টিসিডেন্ট দেয়াই থাকে, ওইটা বুঝে আমাদেরকে সলভ করা লাগবে। ক্লিয়ার? এরপরে আরেকভাবে আমাদের রিলেটিভ আসতে পারে, এইভাবে আসার সম্ভাবনাও অনেক বেশি। আই নো আ ম্যান, দ্য ম্যান হ্যাজ বিন টু আইসল্যান্ড। তো কি আছে এইখানে? আগে দেখবো আমরা এই বাক্যের সাবজেক্ট কে, আই, অবজেক্ট এ ম্যান। এই যে অবজেক্টের পরেই যদি একই নাউন পরের বাক্যের সাবজেক্ট হয়, তখন এইখানে জাস্ট ওইটা কাটে দিয়ে হু বসাই দিলেই হয়ে যায়। কি হয়ে যায়? আই নো আ ম্যান, এইটা যেহেতু ওই বাক্যের কি সাবজেক্ট, এই জন্য এখানে জাস্ট হু বসাই দিলেই কি হয়ে যাবে? হ্যাজ বিন টু। এরপরে দেখো, এই যে আরেকটা, আগে এইটা আরেকবার দেখাই, শো দ্য রোড, আমরা লিখলাম শো দ্য রোড, রোড। এবার দেখো, খেয়াল করো, এই বাক্যে দা রোড কি অর্থে ইউজ হয়েছে? কি হিসেবে? সাবজেক্ট হিসেবে, কিন্তু ব্যক্তিবাচক না। হ্যাঁ, বস্তুবাচক প্লাস নির্দেশও করতেছে, তাই না? তো ওইটার ক্ষেত্রে আমাদের কোন শব্দ ইউজ হয়? এইটা সরাই দিয়ে আমরা কি লিখবো? which। এই যে আপনারা কোয়েশ্চেন লেখার সময় কত ভুলগুলা করেন, এইটার ব্যবহার ঠিক হইলে ওই ভুলগুলো আর হবে না। which leads to Delhi। বুঝছেন? এইবার হেয়ার ইজ দ্য ডক্টর, দা ডক্টর, পরের বাক্যে ডক্টর কি অর্থে ইউজ আছে? সাবজেক্ট। তাহলে আমরা রিলেটিভ কি নিব? হু কিওরড মি অফ ম্যালেরিয়া। এতটুকু ক্লিয়ার? আই মেট এ বয়, এটা সরাই দিয়ে কি লিখবো? হু। ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো, সব সময় তো এইরকম না। এবার যদি অবজেক্টের জায়গায় থাকে, দ্য থিফ স্টোল দ্য ওয়াচ, এইটাতে একই রকম শব্দ কোনটা? দ্য থিফ, দ্য থিফ। এরপর এর আগের গুলাতে কি ছিল? অবজেক্টে যেই শব্দটা ছিল ওইটা পরের বাক্যে যায় কি হইছে? সাবজেক্ট হইছে। এবার আলাদা আছে, দা থিপ, এইখানেও দা থিপ, এখানে কি আছে? দা থিপ, এইটাতেও দা থিপ। তখন আমরা কি করব? দেখো, এইখানে যদি আমি এইটাতেও হু ইউজ করব, এইটাতেও কি করব? যেহেতু এই বাক্যের সাবজেক্ট, কিন্তু এই যে দা থিপের পরে হুটাকে এইটাতে কই ইউজ করতে হয়? রিলেটিভ সব সময় তার অ্যান্টিসিডেন্টের কাছাকাছি ইউজ করতে হয়। কোথায়?
তার অ্যান্টিসিডেন্টের কাছাকাছি, এই জন্য এই হুটা ইউজ করতে হবে দ্য থিপের পরে। এর আগে আমরা কেন ইউজ করছিলাম ওর পরে, কারণ ওর পরেই তো রিলেটিভটা আসতেছিল, এই জন্য ওইটা সরাই জাস্ট রিলেটিভ বসাই দিছি, হয়ে গেছে। কিন্তু যখন এইভাবে আসবে যে অবজেক্টের পরেই ওইটাই আবার সাবজেক্ট হিসেবে নাই, তখন আমাকে কি করতে হবে, এই রিলেটিভটাকে তার অ্যান্টিসিডেন্টের কাছে নিয়ে যেতে হবে। দ্য থিপ হু স্টোল দ্য ওয়াচ ওয়াজ পানিশড। বুঝছেন কথা? হ্যাঁ, এইটা কিন্তু যদিও শুনতে একটু অদ্ভুত লাগে, গ্রামাটিক্যালি এইটাই কারেক্ট, ঠিক আছে? হ্যাঁ, যদিও শুনতে অদ্ভুত লাগে, এইটাই কারেক্ট। তারপরে দেখো, দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ ট্রাস্টেড। এবার দেখো আবার একই রকম, এইটা সাবজেক্ট এটা সাবজেক্ট একই না? হ্যাঁ, তখন কি করতে হবে, এই বাক্যে যেহেতু এর সাবজেক্টের জায়গায়, তো এর পরিবর্তে রিলেটিভ তো হুই বসবে, তাই না? কিন্তু কই বসবে, অ্যান্টিসিডেন্টের কাছে। দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ ট্রাস্টেড, ঠিক আছে? হ্যাঁ, এইটার মানে কি, দ্য ম্যান ইজ ট্রাস্টেড, দ্য ম্যান ইজ অনেস্ট। বুঝছো? তারপরে এবার দেখো, এইবার আমরা ভিন্ন ধরনের, মাই ফাদার ইজ ডেড, আই লাভ মাই ফাদার। এর আগে দুইটাই কি ছিল, দুইটা শব্দই সাবজেক্ট, এবার অবজেক্ট আছে। মাই ফাদার এইখানে সাবজেক্ট, এইখানে মাই ফাদার অবজেক্ট। বুঝছো কথা? হ্যাঁ, এবার দেখো মাই ফাদার এই বাক্যে সাবজেক্ট, কিন্তু এই বাক্যে অবজেক্ট। তো যেহেতু একই রকম এই দুইটার পরিবর্তে আমরা একটার পরিবর্তে রিলেটিভ ইউজ করব। তো মাই ফাদার, হ্যাঁ এখন কথা হচ্ছে মাই ফাদার ইজ ডেড, সরি ইজ ডেড বাকি থাকে আর আই লাভড বাকি থাকে, কোনটা আমরা আগে লিখবো? কমন না, আগে আমি আমার বাবাকে ভালোবাসি না আগে মারা গেছে? ভালোবাসা, মারা যাওয়ার আগেই তো ভালোবাসতো, তাই না? তো কমন সেন্স হচ্ছে মাই ফাদার হুম আই লাভ দ্য মোস্ট, এইরকমও থাকতে পারতো, বা হুম হবে, হুম আই লাভ ইজ ডেড, অথবা এইভাবেও লেখা যাইতো মাই ফাদার ইজ ডেড হুম আই লাভ, যদি ওইটা থেকে এটা বেটার। বুঝছেন? ক্লিয়ার? ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভ আমরা জানি কি করতে ব্যবহার হয়, কি করতে, প্রশ্ন জিজ্ঞাসা করতে, কি করতে? হ্যাঁ, তো প্রোনাউন তাহলে কোন নাউনের পরিবর্তে ব্যবহার হয়, তাই না? তো ইন্টারোগেটিভ প্রোনাউন তার মানে কি, এমন একটা উত্তরের প্রশ্ন জিজ্ঞাসা করতে আমাদের কি ইউজ হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন। যেগুলো আমরা রিলেটিভ পড়লাম ওই সবগুলাই হচ্ছে কি, ওই সবগুলা কি, হ্যাঁ এই যে আমরা এতগুলা রিলেটিভ পড়লাম, এই সবগুলাই হচ্ছে আবার এইটা বাদে সবগুলাই ইন্টারোগেটিভ প্রোনাউন, সবগুলাই কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু পার্থক্য হচ্ছে যখন এরা বাক্যের শুরুতে বসে, কোন জায়গায় বসবে, বাক্যের শুরুতে, আর প্রশ্ন করার জন্য, তখন অর্থের একটু পরিবর্তন হয়ে যাবে। এই অংশটার কি হবে, বাকি গুণগুলো একই থাকবে, কিন্তু কি হবে, অর্থের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন? হু মানে আমাদের প্রশ্ন করার সময় হু মানে কি, কে, হুম মানে কাকে, হুস মানে কার, হুইচ মানে কোনটি। আমরা জিজ্ঞাসা করব তখন, নির্দেশ করব না। রিলেটিভে আমরা কি করি, নির্দেশ করি বা যুক্ত করতেছি, কিন্তু এইখানে জিজ্ঞাসা করব, হোয়াট মানে কি। বুঝছেন পার্থক্য? দেখো আমরা যদি দুইটা বাক্য দেখি তাহলে বুঝতে পারবা। হি ইজ এই পাশে দেখেন, হি ইজ দ্য ম্যান হুম আই ট্রাস্ট মোস্ট। এইটাতে কি হয়েছে, এই যে অবজেক্টের ছিল না এই বাক্যে, হুমটা কি করছে, দ্য ম্যানকে এই বাক্যের অবজেক্ট বানাই দিছে, তাই না? হ্যাঁ, এবার এই পাশে দেখো, যদিও এখন মডার্নে এখানে হুও ইউজ করা যায়, হুমের রিপ্লেসমেন্টে অনেক জায়গায় হুও ইউজ করা যায়। হুম ডু ইউ ট্রাস্ট মোস্ট, কাকে তুমি বেশি বিশ্বাস করো। এইখানে কি করতেছে, জানতে চাচ্ছে উত্তরটা যে কাকে বিশ্বাস করি, আর এইখানে বলে দিচ্ছে যে হি ইজ দ্য ম্যান হুম আই ট্রাস্ট মোস্ট, ওইটার সঙ্গে হুমকে কি করতেছে, যুক্ত করতেছে। ক্লিয়ার? এইটাই হচ্ছে ব্যবহারের পার্থক্য। একটাতে জিজ্ঞাসা করতেছে, আরেকটাতে কি করতেছে, ওই উত্তরটা যুক্ত করে দিচ্ছে হুম দিয়ে। ক্লিয়ার?